আরেকবার স্বাগত গোল টেবিলে সংবাদ সংযোগের পর ফিরে এলাম আলোচনায়। আব্দুল সালাম মুর্শিদি, আপনি নিজে বিনিয়োগ করেন, বিনিয়োগকারী। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে গিয়ে আমরা নানা ধরনের সংবাদ সম্মেলন করছি, সামিট করছি, নানা ধরনের ইনসেন্টিভ অফার করছি, এবং ওনাদের দুজনের কথা থেকে যেটা মনে হলো একটা পারসেপশন এখনো সেইভাবে তৈরি হয়নি। একটা কথা আছে যে বিদেশি বিনিয়োগকারীদেরকে একটা কেয়ারিং এর অ্যাটিটিউড দিয়ে আমরা যেতে পারছি না। হোয়াট অ্যাবাউট দ্য লোকাল ইনভেস্টর্স, তাদের প্রতি কি অ্যাটিটিউড আছে আমাদের? আসলে মামুন ভাই, মামুন রশিদ ভাই এবং আমাদের হাসান মনসুর ভাই সঠিক বলেছেন। আসলে ওনারা যেহেতু এইটা নিয়েই কাজ করেন এবং ওনাদের যে তথ্যগুলো দিয়েছেন আসলে বাস্তবসম্মত। তবে আমি এর সাথে কিছুটা অ্যাড করতে চাই এবং কিছু ছোট ছোট দ্বিমত পোষণ করতে চাই। সেটা হলো যে ইনভেস্টমেন্টের দুই তিনটা ক্রাইটেরিয়া আছে। একটা হলো যে বাংলাদেশ এখন কি ওই আপনার সাউথ আফ্রিকার সেই গরিব দেশের মতন অবস্থা না। বাংলাদেশ হ্যাজ নোন অ্যাজ ইন্টারন্যাশনালি এক্সপোর্ট ব্র্যান্ড কান্ট্রি হিসাবে এখানে হয়। হ্যাঁ, অনেক সমস্যা আছে আমাদের দেশে, যে সমস্যা নাই তা বলা যাবে না। আমরা অনেক বড় বড় রাজনৈতিক 2 বছরে বড় বড় সমস্যা পার করেছি। আমাদের ইউটিলিটি প্রবলেম আছে, আমাদের আরো অনেক প্রবলেম আছে। তারপরেও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট আসে নাই তা বলা যাবে না। তবে আমি বাংলাদেশ একটা এলডিসি কান্ট্রি, গরিব দেশের একটি দেশ, আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক এই সময় স্যামসাং বা আদার্স ব্র্যান্ড বড় বড় কোম্পানি আসবে, সেটা আমরা আশা করা উচিত না। কারণ এইটা আশা করতে পারে কি, দ্য জায়ান্ট চায়না করতে পারে, থাইল্যান্ড করতে পারে, অন্যান্য দেশ করতে পারে। কিন্তু আমাদের দেশের কিন্তু যে ইনভেস্টমেন্ট হওয়ার সেটা হয়েছে, বাট ফার্দার লেভেলে যাওয়ার জন্য। মাউন্ট ভাই একটা কথা বলছিলেন যে নাইজেরিয়া এত সমস্যা থাকার পরও মানুষের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে ওই দেশটার প্রতি, সেটা হচ্ছে না কি জন্য? আমি সেইটার জন্য একটা জিনিস বলবো যে আমাদের গ্রোথটা যে কোনো কারণেই হোক, আমাদের শুরু এবং আমাদের যে অবস্থা, আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে অনেক সমস্যা আছে, আমি বলবো অনেক চ্যালেঞ্জেস আছে। বাট তারপরও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাকসেসটা কিন্তু আমাদের উইক পয়েন্ট হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে। এবং অনেকেই মনে করেন বাংলাদেশ যদি এইভাবে এগিয়ে যায়, অনেক জায়ান্ট কান্ট্রি কিন্তু আমাদের পিছনে পড়ে যাবে। আমাদের কিন্তু সমস্যার মধ্যেও একটা জিনিস আমি বলি, আমাদের দেশে যারা রপ্তানিমুখী শিল্পের সাথে জড়িত সকলেই কম বেশি ভালো করছেন। স্পেশালি পোশাক বস্ত্র খাতে কথা আমি বলি, 3 মাস দেখেন বড় একটা রাজনৈতিক অস্থিরতা গেছে, অনেক ধরনের সমস্যা গেছে। তারপরেও উদ্যোক্তা কোনোভাবেই হোক তার কমিটমেন্ট কিন্তু সে ঠিক রেখেছে। সে তার গুডসটা প্রোডাকশন করেছে, যেভাবেই হোক সরকারের সহযোগিতায় এনেছে, ইম্পোর্ট এক্সপোর্ট করেছে। যেহেতু জাহাজ পথে নেয়নি, আকাশ পথে পাঠিয়েছে। অলমোস্ট $1 বিলিয়ন আপনার আকাশ পথে পাঠিয়ে তার স্টোরে রেখেছে। সেই কারণে আপনার রিটেলার, ব্র্যান্ড, ক্রেতা বলেন, তার কনফিডেন্সটা বেড়েছে। তবে পরবর্তী ইনভেস্টমেন্টগুলো যে জিনিসগুলো দরকার, সেইগুলোর অভাবের মধ্যে আমার কাছে যেটা মনে হয়, যে কোনো দেশের ডেভেলপমেন্টের একটা লং টার্ম পলিসি থাকতে হবে, 10 বছর 15 বছর। বিদেশিরা যারা আসবে তাদেরকে শুধু ল্যান্ড না, উইথ ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটি সাপোর্ট দিতে হবে। আপনি প্রতিদিনই আপনাই এই মিডিয়াতেই বলছেন যে এখনো নতুন কোনো কানেকশন দেওয়া হচ্ছে না, তাহলে সে কিভাবে মানে ইউটিলিটি বেস ইন্ডাস্ট্রি তো সে আসতে। কিন্তু আবার প্রশ্ন আসছে যে শিল্পের জন্য বিদ্যুৎ সংযোগ উন্মুক্ত করা হলো না, সেটা হলেও আপনার বাস্তবে পেতে হবে। আপনি আবার লিখছেন বা বলছেন যে এখনো 2000 দেওয়া হয়েছে, যাদের অলরেডি তারা ডিমান্ড নোট পেয়েছে তারা কানেকশন পাচ্ছে না। আমি গত সপ্তাহে দেখেছি, আই এম ভেরি হ্যাপি যে 354টা বিভিন্ন সেক্টরিয়াল এতে তারা সংযোগ পেয়েছে, বিদ্যুৎ এবং গ্যাস। এবং এর মধ্যে কিছু আছে নতুন, কিছু আছে অ্যাডিশন করেছে, কিছু আছে এক্সচেঞ্জ। আমি মনে করি এতে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু উৎসাহিত হবেন এবং তারা ইনভেস্টমেন্টে আসবেন। ইনভেস্টমেন্টের আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে ইনভেস্ট করতে গেলে আমাদের যে জমির সমস্যা শুধু না, আপনার কিন্তু ইন্টারেস্ট রেটও ইজ এ ফ্যাক্টর। আজকে কিন্তু ফরেন ব্যাংক অনেকেই দেখছেন যে বড় বড় যারাই যতটুকু ইনভেস্ট হচ্ছে তারা কিন্তু অফশোর ফাইন্যান্সে চলে যাচ্ছে এবং বিদেশ থেকে কম এতে আসছে। এখানে কিন্তু নিজের দেশের যে ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংক বা এইগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে, তাদের কিন্তু সারপ্লাস ডিপোজিট। আপনি বলছেন বিদেশিদের শুধু না, আমাদের দেশেও কিন্তু এখন সারপ্লাস ডিপোজিট। সেইটাকে যদি তারা কমিয়ে এনে ল্যান্ডিং পর্যায়ে না আনে, আমি সেইটা বলতে চাচ্ছি, একটা এন্টারপ্রেনারকে সে ফিক্সড ডিপোজিট করলে যে ইন্টারেস্ট পাবে, সে যাতে ইনভেস্ট করলে কাছাকাছি তাকে একটা কনফিউশনে ফেলে দিতে হবে যে ইফ ইউ ইনভেস্ট দিস ইজ দ্য ইন্টারেস্ট রেট,
7%, 8% ইন্টারেস্ট। আপনি দেখেন বাংলাদেশের আজকে অনেক উদ্যোক্তা আছে দেশের বাইরে দেশে, তারা ইনভেস্ট করতে পারে যদি ইন্টারেস্ট রেটটা একটা রিজনেবল সহনীয় পর্যায়ে থাকে, তাইলে হি উইল গো ফর রিস্ক। আর ইন্ডাস্ট্রির বেসটাকে আপনারা যে এরিয়ার কথা বলেন, আমি বলবো এখন ইন্ডাস্ট্রিটাকে সাউথ এবং নর্থ বাংলাদেশের এদিকে অনেক জমি আছে, আমাদের কানেক্টিভিটি কিন্তু বেড়েছে, সেইগুলো যদি আমরা করতে পারি তা আমার মনে হয় আমাদের দেশে যে ইন্ডাস্ট্রির বেসগুলো আছে সেই বেসের মধ্যে আরো অনেকে আসবে। আর অনেকেই আমরা বারবার এফডিআই এর কথা বলি, এফডিআই কিন্তু অলওয়েজ ডিপেন্ডেন্ট অন ইউর লোকাল অন্টারপ্রিনার। লোকাল অন্টারপ্রিনাররা কি করছে, তারা কি বলছে, হোয়াট ইজ দ্যাট স্যাটিসফ্যাকশন। আমি যদি আজকে লোকাল ইনভেস্টমেন্ট কম থাকে তাহলে বিদেশি ইনভেস্ট কোনোদিনই আপনার অ্যাট্রাক্ট করবে না, আপনি যত কিছুই প্যাকেজ দেন না কেন। আর একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস, যে বিদেশ থেকে আসবে ইনভেস্ট করতে, তার একটা জিনিস যাবে, সে এক টেবিলে সে নেগোসিয়েট সবকিছু করতে চাবে, এবং তার ওই কিছু কিছু অংশ সে নিবে, কিছু বাইরে, এটা না, 100% তাকে ওন করতে দিতে হবে। একবার ইনভেস্ট করে ফেললে, আমার মূল জিনিস, আমাদের দেশের জনসংখ্যা অনেক, আমি মনে করি কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আর এই ইন্ডাস্ট্রি তো সরিয়ে নিতে পারবে না, একবার যখন আমরা ডেভেলপ করে যাব তখন হয়তো এইটাই আমরা করতে পারবো। আপনার জিনজেরার কথাই বলে, অনেকেই দেখবেন আমাদের মোটর গাড়ির অনেক পার্টস বানায়, আমরা যদি এখানে যাই, এটার নাম কি, ধুলাইখাল, আমাদের দেশে কেউ হয় নাই। তবে আমার কথা সবকিছু মিলিয়ে এক কথা হলো যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি অবশ্যই খুবই জরুরি, লং টার্ম পলিসি। আর একটা জিনিস, যিনি ইনভেস্ট করবে সে যেন মনে করে আমার ইনভেস্টমেন্টটা সিকিউরড। ধন্যবাদ। রিয়াজ বিন মাহমুদ, আপনার কাছে আসছি এই একই বিষয় নিয়ে, কিন্তু একই সাথে একটা বিষয় হলো যে বাংলাদেশের অনেক ব্যবসায়ী সাকসেসফুল বিনিয়োগকারী, সফল বিনিয়োগকারী শোনা যাচ্ছে যে তারা নিজেরাই বাইরে চলে যেতে যাচ্ছে। এইটা যদি একটা মেসেজ হয় তাহলে বিদেশি বিনিয়োগকারীদের দিক থেকে সাড়া পাওয়া যাবে বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি সালাম ভাই যেখানে শেষ করলেন আমি ওইখান থেকে শুরু করতে চাই একটু, যে সালাম ভাই কিন্তু বলেছেন যে যে কোনো বিনিয়োগকারী, আপনার বিদেশি বিনিয়োগকারী দেশে তখনই আসবেন যখন দেশীয় বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন, তখনই কিন্তু আপনার ফরেন ইনভেস্টররা অ্যাট্রাক্টেড হবে এই বাংলাদেশে আসার জন্য। আর একটা জিনিস হচ্ছে ওয়ান স্টপ সেল। আমরা কিন্তু এটা শুনে আসি যে আপনার বোর্ড অফ ইনভেস্টমেন্টে একটা ওয়ান স্টপ সেল আছে, কিন্তু আসলে কি এটা ওয়ান স্টপ সেল? এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো এই ধরনের সাপোর্টগুলি যদি বাস্তবায়িত না করা যায়, এবং আপনি যে কথা বলছেন যে হ্যাঁ সেটা আমরাও ইদানিংকালে শুনছি এবং অনেকে বাইরের ইনভেস্টমেন্টে যাচ্ছেনও, যেমন আমাদের গার্মেন্টস শিল্পে ইথিওপিয়াতে অনেকে চেষ্টা করছেন, তারপরে আপনার ইয়েতে অনেকে চেষ্টা করছেন, আমাদের বার্মাতে চেষ্টা করছেন অনেকে। তো তার কারণগুলি কি? চাইনিজ একটা ইনভেস্টমেন্ট কিন্তু, বড় একটা ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে এসেছিল, গার্মেন্টসের সেক্টরই আমি বলবো যে অনেকটা বড় ইনভেস্টমেন্ট এসেছিল, কিন্তু আমরা তাদেরকে সামাও, যেটা সালাম ভাই বললেন যে তাদের ইনভেস্টমেন্টটা যে সিকিউরড হবে সেটা আমরা ইনশিওর করতে পারি নাই, এবং সেটা ইনশিওর করতে না পারার কারণে কিন্তু তারা এই ইনভেস্টমেন্টগুলি চলে গেছে কাম্বোডিয়া এবং আপনার বার্মাতে। তো এই যে জিনিসটা, এটা অবশ্যই অ্যালার্মিং যে ফরেন ইনভেস্টমেন্টরা তো আসছেই না সেই ধরনের, আর যেটা আপনার লোকাল ইনভেস্টর যারা আছেন তারাও কিন্তু ওই যে অফশোর ফাইন্যান্সিং নিয়ে তারাও বিদেশে আপনার ইনভেস্ট করার চেষ্টা করছেন। কারণটা হলো যে পলিটিক্যাল স্টেবিলিটি অবশ্যই প্রয়োজন, তার সাথে সাথে ইন্ডাস্ট্রি করতে গেলে আপনার ইউটিলিটি সাপোর্ট যেটা দরকার, আপনার কমিউনিকেশন, শুধু গ্যাস পাওয়ার না, কমিউনিকেশন। আপনি দেখেন ঢাকা চিটাগাং হাইওয়ে আমার এখনো একটা পোর্ট বাংলাদেশে, সালাম ভাই বলেছেন যে সাউথ বা নর্থে আমাদের মোংলা পোর্টটাকেও যদি আমরা আরো ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু ওই দিকেও কিন্তু অনেক জমি আছে, সেখানেও কিন্তু আপনার ইন্ডাস্ট্রি হতে পারে। এবং ইন্ডাস্ট্রি শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি হতে হবে এমন কোনো কথা নেই, অন্য অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, সেই স্কোপগুলি বেরিয়ে আসতে পারে। তো সেখানে আপনার যদি আমরা বিনিয়োগের পরিবেশটাকে আমরা যদি আপনার সুস্থ না করতে পারি, আপনার যদি আমরা না করতে পারি, ইনশিওর না করতে পারি যে হ্যাঁ আমি এত টাকা ইনভেস্টমেন্ট করব, আমার তো একটা প্ল্যানিং থাকবে যে আমার এতটা ব্যাংক লোন থাকবে, আমার নিজের ইনভেস্টমেন্ট এতটা থাকবে এবং এত বছরের মধ্যে সেটা আমার রিটার্ন আসবে। তো সেইটা যদি আমি আপনার দেখি যে সিকিউর না, তখন কিন্তু আমি এই দেশে কেন কোথাও আমি ইনভেস্ট করব না, এবং যেখানে এটা সিকিউর হবে আমি সেই দেশেই চলে যাব। এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারই প্রতিফলন ঘটছে এবং মানুষ এই দেশ থেকে অন্য দেশে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছে। তবে আমি বলবো যে এই পরিবেশকে আমরা ফিরিয়ে আনতে পারি, ফিরিয়ে আনা সম্ভব, কারণ আমরা বাঙালি, আমরা অনেক মানে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি এবং আমরা চাই যে এই দেশে বিনিয়োগকারীরা বিনিয়োগ যেন করতে পারেন, এবং বিদেশি বিনিয়োগকারী, যেটা মনসুর ভাই বলেছেন যে ফ্ল্যাগশিপ কিছু ইনভেস্টমেন্ট, এটা আমরাও মনে করি যে প্রয়োজন। তাহলে একটা দুটা ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট আনতে পারলে
বড় বড় অনেক ইনভেস্টররা কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তাদের সেই কমফোর্ট জোনটা ফিল করবেন এবং তারা কিন্তু এই দেশে এসে ইনভেস্ট করবেন বলে আমরা মনে করি। ধন্যবাদ। আসছি মামুন রশিদের কাছে। আলোচনা আছে, আমরা আলোচনা করব, কিন্তু তার আগে অন্য একটা প্রসঙ্গে আমরা একটু ইচ্ছে করে যেতে চাই। জিএসপি নিয়ে যে বিতর্কটা আমরা দেখলাম, আপনার কাছে কি মনে হয় যে বাণিজ্য মন্ত্রী এক রকমের বললেন, আবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী আরেক রকমের বললেন, সরকারের ভিতরেই কোথাও একটা সমন্বয়হীনতা, কথার মধ্যে অমিল, এইগুলো কি ধরনের মেসেজ দেয় আপনাকে? আপনার কাছে কি মনে হয় এরকম প্রকাশ্যে আক্রমণ করে কথা বলাটা? এটার জন্য আসাম মন্ত্রী থেকে আমরা ভালো শুনতে পারতাম। হয়তো আমি একটু বলি, পরে তো সবাই নিঃসন্দেহে বলবে, ওনারা তো নিজেরাই অপারেট করছেন এখানে। বাস্তব কথা, আমরা যখন বিভিন্ন এমবেসি কিংবা ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ যে টিআর অফিস আছে, ওখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল কার্টিসি আগের সাবেক বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হেরিকে থমাস। আমি কৃতজ্ঞ ওনার কাছে। এবং উনি শুধু আমাকে ওখানে দেখাই করিয়ে দেন নাই, বেশ কিছু অ্যানালিস্টের সাথেও আমাকে ডিবেটের মধ্যে অংশগ্রহণ করতে সুযোগ করে দিয়েছিলেন। সেটা পরে আসছি। এখন বক্তব্যটা হচ্ছে, আপনার যে প্রশ্নটি হচ্ছে যে সমন্বয়হীনতা, এই ধরনের আমাদের মতো গভর্নমেন্ট সেটআপে, পলিটিক্যাল সেটআপে কিছুটা তো সমন্বয়হীনতা আছে। আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের লোক আরেকজন ছাত্রলীগকে মেরে ফেলুক, যুবলীগের লোক ছাত্রলীগকে মেরে ফেলুক, উনি মোটেও চায় না, তাই না? ব্যক্তিগতভাবে চান না, সম্ভবত সিনিয়র লিডারশিপের কেউই চান না, কিন্তু তাও ঘটছে, আমরা দেখছি। এটা থাকে আমাদের মতো দেশে। ভারতীয় ইদানিংকালে পার্লামেন্ট যে একটা ডেডলকে চলে গিয়েছে, এরকম একটা ফ্যান্টাস্টিক নির্বাচনের পরে এত তাড়াতাড়ি ডেডলকে যাবে জানতে পারি মোদির নিজের যে রাজ্য সেখানে কি করছে দেখেন, গুজরাটে যা করছে। আমি খুব একটা করি না, আমি মনে করি না যে ডিসকানেক্টটা খুব একটা ইম্পর্টেন্ট। আই উড অফকোর্স, যেহেতু আমি একটু কিছুটা জানার আমার সুযোগ হয়েছে, আই উইল গিভ মোর কোয়াইনেস টু মিস্টার গওহর রিজভী হ্যাজ মেনশন। যেহেতু ওনার ওই দেশে লিডারশিপের সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং ইউএসটিআর এর সাথে যেহেতু আমরা পার্সোনালি কথাবার্তা বলেছি, যে আমার মনে হচ্ছে যে হি হ্যাজ গট মোর গ্রেভিটি হোয়াট হি হ্যাজ মেনশন। তারপরে জিনিসটা হচ্ছে যে আমরা এই ধরনের কথা বলা উচিত কিনা, অবশ্যই বলা উচিত নয়। আপনি নিজে দেখেছেন যে ভারতের একজন উপদূতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের ট্রিটমেন্টের পরেও, যেখানে ইনিশিয়ালি মার্কিন দূতাবাসে লোকজন যাওয়া বন্ধ করে দিয়েছিল, হাউ ফাস্ট দে কেম ব্যাক টু সেন্স। আপনি শুধু দেখবেন ওখানে কে কাকে বিয়ে করছে, ভারতীয়দেরকে কাকে কে বিয়ে করে ফেলেছে, কে কোথায় কি করে, ব্যক্তিগত পর্যায়ের কিন্তু ওই যে এমবেসির লোকজনকে অ্যাটাক করা শুরু হয়েছে। কিন্তু আপনি দেখেন, এবং ভারত ম্যাটার্স টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউ ক্যানট ইগনোর ইন্ডিয়া এনিমোর ইন আমেরিকান ডিপ্লোমেসি বলেন, স্টেট ইকোনমি বলেন, বলেন, ইকোনমি বলেন, ইনভেস্টমেন্ট বলেন, লেখাপড়া বলেন, গ্লোবাল পলিটিক্স 10% টিচার হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত। ওইদিকে যেতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে হাউ ফাস্ট কেম ব্যাক টু সেন্স, আপনি নিজে দেখেন। এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এখন একদিকে আমরা বলবো মিলবো মেলাবো, বিশ্ব গ্রাম হয়ে যাচ্ছে পৃথিবী, আমরা আরো এক্সপোজড হচ্ছি, এক্সটার্নাল সেক্টরের উপরে ফোকাস করতে হবে। আরেকদিকে আমরা বলছি যে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমি হ্যাপি, কারণ এটা কোনো অংশেই ভালো শোনায় না যে একজন মার্কিন যুক্তরাষ্ট্র কিনা কোন দূতাবাসী হোক, তার একজন রাষ্ট্রদূত বারবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও বিদায় ক্ষণেও কিন্তু দেখা করতে পারছেন না। এইটা ভালো মেসেজ না। আমরা একটা ফ্রেন্ডলি নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যোগ্য সাথী আব্দুল সামাদ আজাদ, ডক্টর কামাল হোসেনকে বলেছিলেন ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। এই যদি ফরেন পলিসি হয় আমাদের ফরেন পলিসির লোকজনকে প্রথমে শেখানো হয় কি, কাটা চামচ ধরতে পারি কিনা, ফ্লেচার ইনস্টিটিউটে যাওয়ার আগেই ইংরেজিটা ঠিক আছে কিনা, সুটটা ঠিক আছে কিনা, হাউ টু অ্যাড্রেস, হাউ টু সে স্যার, হাউ টু সে মাদাম। ওই কান্ট্রি 40 বছর পরে এসে একজনকে কাজের মেয়ের সাথে কথা বলছে, দিস ইজ আনএক্সপেক্টেবল। 122টা দেশে যে জিএসপি পুনর্বহাল করলো, তাতে তো বাংলাদেশের নামই ছিল না। তাহলে হতাশা এবং ক্ষোভের জায়গাটা তৈরি হয় কি কারণে? এবং শর্ত পূরণের যে কথাটা বলা হচ্ছে রানা প্লাজা, বিজেপিও বলছে যে, আমি দেখলাম যে বিজেপিও বলছে যে এটা রাজনৈতিক কারণে দেওয়া হচ্ছে না। বিজেপিকে এই জায়গাটায় আছে, আপনার কাছে মনে হয় এটা বলা? আমি মনে করি যে আমাদের
তাজরিন ইনসিডেন্ট যেটা 2012, জি, তারপর ইমিডিয়েট আফটার আপনার মনে হয় 6 to 8 মান্থসের পরে আমাদের সবচেয়ে বড় ইনসিডেন্ট রানা এই প্লাজা। সেক্টরে রানা ইনসিডেন্টের পরে আমেরিকান ইউএস অ্যাডমিনিস্ট্রেশন এক গুচ্ছ প্রস্তাব দেয়, যেটা অলমোস্ট অ্যাবাউট 15টা মতো 16টা মতো। তো এই 16টার মধ্যে কিছু সরকারের কিছু সেক্টরিয়াল ডেভেলপমেন্ট ছিল। এর মধ্যে আমাদের নিরাপদ কর্মপরিবেশ, তারপর তাদের অধিকার, ট্রেড ইউনিয়ন, তারপর আমাদের যে ট্রেড যে শ্রম আইন, কিছু আপনার অ্যামেন্ডমেন্ট, এবং এছাড়াও আরো কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরিয়াল যে ডেভেলপমেন্ট চলছে এর মুহূর্তে অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কাজ করছে এই ডেভেলপমেন্ট নিয়ে। একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমাদের এই জাতির জন্য, এই সেক্টরের জন্য এই বড় অ্যাক্সিডেন্ট এই ধরনের আর না আসুক, সেটাই আমরা সবাই প্রত্যাশা করব, এবং এইটাই যেন আমাদের লেসন হয় ফর ফার্দার ডেভেলপমেন্ট। সেটাই আমাদের ডেভেলপমেন্টের কাজগুলো চলছে। এই ডেভেলপমেন্ট প্রসেসে কাজ করতে যেয়ে আমি দেখেছি যে অ্যাকর্ড তাদের রিপোর্ট পেশ করছে, ফ্যাক্টরিগুলো অলরেডি পরিদর্শন করেছে, অ্যালায়েন্স করেছে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানেরও শেষ হয়েছে। আমি যেটা দেখেছি নিউজে, সেটা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের যারা সিনেটর বা কংগ্রেসম্যান আমাদের এই যে ইমপ্রুভমেন্টের, তারা কিন্তু অনেক ভূয়সী প্রশংসা, দে আর স্যাটিসফাইড যে আমাদের এই যে ডেভেলপমেন্টের এগুলো স্যাটিসফ্যাকশন প্রকাশ করেছেন। একবার না, বারবার কিন্তু করেছেন, এবং এই ডেভেলপমেন্ট কিন্তু চলছে কন্টিনিউ। তাই যদি ডেভেলপমেন্টে যদি না চলে, ডেভেলপমেন্ট যদি এগিয়ে না যায়, তাহলে কিন্তু কিভাবে আপনার এই ব্র্যান্ডগুলো অর্ডার প্লেস করছে। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়েছে। আমি একটা জিনিস বলি, আপনার কনভার্টেড ঢাকা বেজ কিন্তু ইন্ডাস্ট্রিটা শুরু হয় সে লেট 70 আর্লি 80s থেকে। আর শেয়ার বিল্ডিং যেগুলোতে এই মুহূর্তে আমাদের যে ব্র্যান্ডগুলো আছে, তারা কিন্তু দে আর নট এনকারেজিং প্লেস এনি ওয়ার্ডার কাজ করার জন্য। তার মানে প্লেস করবে না তা না, তার কাজ করার জন্য অনাগ্রহ প্রকাশ করছে। অর্থাৎ তাইলে এগুলো বন্ধ হয়ে যাবে এবং আমাদের কিছু ক্যাপাসিটি স্কুইজ অর্থাৎ সংকুচিত হয়ে যাবে। এইটাকে আমাদের বাড়াতে হবে পরবর্তী দিকে। সরকার যে জিনিসটি করেছিলেন, যে গভর্নমেন্ট একটা প্ল্যান নিয়েছেন, গভর্নমেন্টের বেশ কিছু জিনিস ছিল, সেইগুলো তার একটা টাইম ফ্রেমের মধ্যে এইটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে গভর্নমেন্ট হ্যাজ এইগুলো কিন্তু স্যাটিসফাইড করেছেন। ইন পার্লামেন্টে শ্রম আইন করেছেন, সব শেষে যেটা করেছেন শ্রম দপ্তরে যে শ্রম অফিসার নিয়োগ দিবেন, সেইটাই বাকি ছিল। যেহেতু আমাদের নিয়োগ প্রক্রিয়া একটু বড়, সেটাও কিন্তু হয়ে গেছে। গভর্নমেন্টের ফ্রাস্ট্রেশনটা হলো এইটা যে তাদের পার্টে তারা গভর্নমেন্ট অবশ্যই থাকতে পারে। আমিও বলবো যে আজকে আমেরিকায় যখন এরকম একটা বড় কিন্তু এরকম ইনসিডেন্ট হয়েছিল, আমার ঠিক সালটা মনে নাই, 26 বছর পরে কিন্তু লেবার অ্যাক্ট অ্যামেন্ড হয়েছে, আর আমাদের হয়েছে উইদিন 6 মান্থ। সেই জন্য গভর্নমেন্টের হয়তো কিছুটা সিনসিয়ারিটি, এত কাজ করার পরও যখন আমরা এলডিসির একজন সদস্য হিসাবে, একটা যোগ্য দাবিদার হিসাবে ইন অল রেসপেক্ট ভূয়সী প্রশংসা করছেন, আপনার স্যাটিসফাইড হওয়ার পরও যখন আমাদের নাম থাকছে না, তখনই কিন্তু ফ্রাস্ট্রেশন আসছে। তারপরও আমি বলবো যে ইউএস যুক্তরাষ্ট্রের আমাদের কটা আইটেমে আমরা জিএসপি পাচ্ছি, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট। আমরা হয়তো 3টি আইটেম ছাড়া বড় বড়, সেটা হলো যে আমাদের টেরিটাওয়াল আমাদের হোম টেক্সটাইল, গার্মেন্টস এবং ফুটওয়্যার ছাড়া বাকি সবগুলো পাই। তার মধ্যে হয়তো 5-6টা বড় বড় আইটেম, প্লাস্টিক সহ অন্যান্য সিমস, এইগুলো যায়, যেটার 2 বছর আগেরটা আমি বলতে পারবো $34.7 মিলিয়ন এক্সপোর্ট ছিল। বাট বাংলাদেশ ইউএস গভর্নমেন্টে জিএসপি এনজয় করে, ইটস এ মেসেজ, ইটস এ ইমেজ ফর দ্য ওভারসিজ ওয়ার্ল্ড, সেইটাই আমি বলতে পারি। আসবো আপনাদের কাছে, কিন্তু একটা বিরতি সময় হলো। দর্শক দেখছেন গোল টেবিল, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসবো, সঙ্গে থাকুন।